নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি বর্ষাকালের উত্তরবঙ্গে রংটংয়ে পাখি দেখতে। তবে মেন ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট আবেদন। আমাদের ভিডিও টিভি থেকে দেখেন অনেক বেশি মানুষ, মোবাইলে যতজন দেখছেন প্রায় সেরকমই। অনেকে বলেন যে যেহেতু টিভি থেকে দেখছি সেই জন্য সাবস্ক্রাইব করতে পারছি না। প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে 68.6% মানুষ কিন্তু নন সাবস্ক্রাইবার, আর সাবস্ক্রিপশন যারা করেছেন তাদের সংখ্যা কিন্তু ভীষণই কম, মাত্র 31.4%। তাহলে আপনি যদি রেগুলার ভিউয়ার হন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রংটংয়ে। তখন দেখবেন খিদে পেয়ে যাবে, তখন আর কি এগুলো কাজে লেগে যাবে ঘুরতে ঘুরতে। আর যদিও মনে হয় যে কোনো সেরকম পরিশ্রমের কিছু নেই গার্ডেনটা, কিন্তু সবসময় তো একটা চোখ কান খোলা রাখতে হবে, তো সেই হিসেবে সবসময় আমাদের। আর একটা চা খাবেন? আমরা যা খেয়েছি আমরা। এক নম্বর বললাম যে রংটং বা লাটপাঞ্চার। আমরা লাটপাঞ্চারটা এবার কভার করছি না, কারণ লাটপাঞ্চারে মেইন অ্যাট্রাকশন হচ্ছে রুফো স্নেক হর্নবিল। সেটা আমরা ওই মার্চ এপ্রিল নাগাদ পাবো, ফেব্রুয়ারি মার্চ। এই সময় পাখিগুলো জঙ্গলের ভেতরে চলে যায়, নেস্টিং টেস্টিং করে, তো ওরা সামনে আসে না। রংটংয়ে কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি পর্যন্ত যে ট্রেনগুলো যায় শিয়ালদা থেকে, সেই যে কোনো একটা ট্রেনে উঠে পড়ুন। তবে আমাদের টিম উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেছিল। এই ট্রেনটা ধরার কারণ হলো পরদিন সকালে যে সময় এটা এনজেপি পৌঁছবে এবং সেখান থেকে রংটং অবধি যেতে যতটা সময় লাগবে, সেই সময়ের পর অনায়াসেই কিন্তু অনেকটা টাইম পাখি দেখার জন্য আমরা ব্যয় করতে পারবো। বার্ড ওয়াচিং ট্রিপে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি দার্জিলিং বা পদাতিক এক্সপ্রেসের মতন ট্রেনগুলো ধরেন, তাহলে এনজেপি পৌঁছে তারপরে আবার বার্ড ওয়াচিং শুরু করতে করতে বা গন্তব্যে পৌঁছতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সেদিনের বার্ড ওয়াচিংটা একেবারেই হবে না। সেই জন্য সবসময় চেষ্টা করুন যে কোনো ওয়াইল্ড লাইফ ট্রিপে আর্লি শুরু করতে। যত সকাল সকাল শুরু করতে পারবেন, তত আপনার প্রাপ্তির ঝুলিটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে উঠবে। লাটপাঞ্চারে গিয়ে অনেকেই পদমজি ও সুষমা ভাবির হোমস্টেতে থেকেছেন। রংটংয়েও তাঁদেরই নতুন একটা হোমস্টে তৈরি হয়েছে। আমরা এবারের রংটং ট্রিপে আমাদের অতিথিদের এখানেই রাখছি, একেবারে নতুন হোমস্টে। সুষমা ভাবি প্রথমেই অতিথিদের খাদা পরিয়ে অভ্যর্থনা জানালেন। যারা পাহাড়ে বেড়াতে যান তারা জানেন এটা পাহাড়ি মানুষদের একেবারে ট্র্যাডিশনাল একটা প্রথা, অতিথিকে সাদরে অভ্যর্থনা করার জন্য। এরপর রুমগুলো একটু ঘুরে দেখাই। বেশ বড় বড় রুম, বেশিরভাগ রুম 4 বেডেড। এখানে বেড আছে, এখানেও একটা সিঙ্গেল বেড, এই পাশে ডাবল বেড রয়েছে। সমস্ত কিছু রেডি আছে, এখানে লাইট ফ্যান সব রেডি। এ পাশে একটা ব্যালকনিও আছে। ব্যালকনি দিয়ে চারপাশটা সুন্দর দেখতেও পাওয়া যায়। হোমস্টেতে ঢোকার পর ব্রেকফাস্ট করা হলো। আজকে ব্রেকফাস্টে নুডলস। যেহেতু আগে আগে ট্রেন ধরে চলে আসা হয়েছে এবং তাড়াতাড়ি চেক ইন করা হয়েছে, সেই জন্য খাওয়া দাওয়ার পর ফ্রেশ হয়ে সবাই মিলে বেরোনো গেল পাখি দেখার জন্য। গাইড যেখানে যেখানে নিয়ে যাবেন সেই জায়গাগুলোতেই চলে যাব পাখি দেখতে। কালার ফ্ল্যাট কোর্নেট আগে ওপরে ছিল, সেই জায়গাটা এখন পাল্টে গেছে। এখন রংটংয়ে এই জায়গাটায় এখন কালার ফ্যালকনেট পাওয়া যায়, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াতাম যে দোকানগুলোতে, সেখানে এখন কালার ফ্যালকনেট পাওয়া যায়। রংটং দার্জিলিং জেলার একটি পাহাড়ি অঞ্চল। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাবার পথে পাহাড়ের কোলে অবস্থিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, ঘন বন, পাহাড়ি ঝর্ণা আর তুলনামূলকভাবে শান্ত পরিবেশ সব মিলিয়ে এই অঞ্চল পাখি দেখার জন্য অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে যারা ভিড়ের মধ্যে পর্যটন নয়, একটু ধীর গতির প্রকৃতিকে অনুভব করতে চান, তাদের কাছে রংটং আলাদা একটা জায়গা তৈরি করে নেয়। এখানকার বনাঞ্চলে দেখা যায় পাহাড়ি নানা প্রজাতির পাখি। বর্ষাকালে চারিদিক ঘন সবুজ হয়ে আছে, আর এই সবুজের মাঝখানে ঘুরে পাখি দেখতে দারুণ ভালো লাগে। সত্যি কথা বলতে কি, এই সবুজের যে একটা অদ্ভুত মাদকতা আছে, এই মাদকতাটা এমনভাবে আত্মাকে স্পর্শ করে যে সেটা বর্ষাকালের পাহাড়ি জঙ্গলে গেলে তবেই বোঝা যায়। हाँ नमस्ते। मेरा नाम पराग गुरु हाँ और मैं यहाँ मानंदा वाइल्ड लाइफ सेंचुरी में एज अ नेचुरलिस्ट काम कर रहा हूँ। सो आज वाइल्ड इंडिया ट्रैवल्स के ग्रुप के साथ हम मॉर्निंग में हम लोगों ने अभी कॉलर फाल्कोनेट को देखा। हाँ और ये स्पीसीज जो है ये सबसे छोटा प्रेडिटर में आता है अच्छा और इसका डिस्ट्रीब्यूशन रेंज है साउथ ईस्ट एशिया और भारत में वेस्टर्न हिमालय से लेकर ईस्टर्न हिमालय के फुटिल्स में ये पाया जाता है। और इसका ऑलमोस्ट जो साइज है बहुत ही छोटा रहता है, 12 to 14 सेंटीमीटर इसका साइज है। सो ये जनरली फाउंड इन ओपन हैबिटेट, वुडलैंड हैबिटेट, और ये ज़्यादातर डेड ट्री के ऊपर बैठा हुआ मिल जाता है। सो अभी यहाँ पे देखिए ये एरिया में भी इसका नेस्टिंग है और 2 चिक्स भी मिला हम लोगों को। और मेनली ये छोटे इंसेक्ट्स और छोटा लिजर्ड्स खाते हैं और कभी कभी छोटे फ्लाई कैचर वगैरह भी ये मार के खाता है। अभी हम लोग शॉर्ट थोड़ा नज़दीक में मिला था, हाँ फिर उड़ के वो पीछे चला गया। बच्चे हैं वहाँ पे 2 बच्चे, और उसको मे बी वो फिट कर रहा है वहाँ पे। हाँ वो बच्चे देखा गया। जी जी ओके। कितना गहरा है यहाँ पे? ऑलमोस्ट ये तो बहुत ही गहरा है, 400 मीटर जैसे नीचे तक है और थोड़ा स्ट्रीम है। अच्छा और ऊपर में ये एलिवेशन तो ऊपर के तरफ ही जाएगा। ये तो अभी यहाँ से शुरू होता है, सिंगलीला रेंज के तरफ जाएगा। ये तो वहाँ पे ये- कॉटेज दिख रहा है। जी, जी, वहाँ पे रोड दिख हाँ रहा हाँ है। ये एक्चुअली ये पूरा आउटस्कर्ट ऑफ मानंदा वाइल्ड लाइफ सेंचुरी है। अभी हम लोग है रोंगटोंग फॉरेस्ट। थैंक यू। थैंक यू। বর্ষাকাল এমন একটা সিজন যে জঙ্গল সবসময় বন্ধ থাকে। তাহলে বার্ড ওয়াচিং করার জন্য বা প্রকৃতির চর্চা করার জন্য কোথায় যাবেন? পাহাড় সেই হিসেবে একটু ভালো একটা অপশন। তবে পাহাড়ে যাবার আগে কিন্তু খোঁজ খবর নিয়ে দেখে নিতে হবে যে সেই জায়গাটা আদৌ বর্ষাকালে যাবার উপযুক্ত কিনা। ভারতবর্ষে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু বর্ষাকালে যাওয়া যায় না, মানে বেশ বিপজ্জনক। সেই হিসেবে কিন্তু রংটং তুলনামূলক অনেকটাই নিরাপদ। দার্জিলিং পাহাড়ের ভিড় থেকে একটু দূরে পাহাড়ি জঙ্গলের নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে রংটং। এখানে সকাল শুরু হয় অ্যালার্মের শব্দে নয়, বরং নানা ধরনের পাখির কুজনে। আপনি হয়তো এখানে এলে বিশাল কিছু সাইট সিইং করতে পারবেন না। যারা সাধারণ পর্যটক তাদের কিন্তু এই জায়গাটা মোটেও ভালো লাগবে না সেইভাবে, কারণ আশেপাশে দর্শনীয় স্থাপত্য কিছুই নেই। কিন্তু এই জায়গাটা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। একটু চুপ করে দাঁড়ালে দেখতে পাবেন একটা ডালে হয়তো নড়ে উঠবে একটা পাখি। দূর থেকে ভেসে আসবে আরেকটা পাখির ডাক। কুয়াশার পর্দার ওপারে হয়তো হঠাৎই ছটপট করে উঠবে একটা ডানা, আর তখনই বুঝবেন যে আপনি এসে পড়েছেন রংটংয়ে, পাখি দেখার স্বর্গরাজ্যে। চারপাশটা এত সুন্দর ঘন সবুজ
যে আমি এডিট করতে বসে নিজেই বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি এই অপূর্ব ক্লোরোফিলের মায়ায়। সবুজ দেখে যতই আপনি কাব্যিক বা রোম্যান্টিক হয়ে উঠুন, মনে রাখবেন বর্ষাকালের পাহাড় মানেই কিন্তু জোকের উপদ্রব এখানেও আছে। সুতরাং আমরা যখনই এইরকম বর্ষার পাহাড়ি পথে হাঁটব, বিশেষত সেটা যদি জঙ্গলের রাস্তা হয় এরকম, তাহলে কিন্তু এখানে জোক থাকবেই, এটা ধরে নেবেন। সেক্ষেত্রে জোক মোজা ব্যবহার করা সবথেকে নিরাপদ। অনেকে জিজ্ঞাসা করেন যে রংটং এলাকায় গাইড ছাড়া পাখি দেখতে পারবেন কিনা। গাইড ছাড়া সব জায়গাতেই পাখি দেখা যায়, তবে গাইড থাকলে কাজটা একটু সহজ তো হয়ই। তার কারণ যারা স্থানীয় গাইড তারা বলতে পারবেন যে কোথায় কোন বছরে কখন কোন পাখিটাকে দেখা যাচ্ছে। আমি এই সব এলাকায় অনেক দিন আগেই গাইড ছাড়া এবং গাইড নিয়ে দুভাবেই বার্ডিং করে দেখেছি। এই পার্থক্যটা আমার ভীষণ মনে হয়েছে। তবে সেটা ছাড়া যারা মনের আনন্দে শুধু প্রকৃতি চর্চা করতে ভালোবাসেন, চারপাশটা দেখতে ভালোবাসেন, প্রকৃতির মধ্যে ঘোরাঘুরি করতে ভালোবাসেন এবং সাথে ক্যামেরা থাকলে টুকটাক কয়েকটা ভালো শট পেতে পছন্দ করেন, তারা কিন্তু গাইড ছাড়াও ঘুরতে পারবেন এবং নিজের মনোমতন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলাতুলি করতে পারবেন, কোনো অসুবিধাই নেই। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল দেখলাম জাস্ট এই গাছগুলোতে, মানে ভীষণ ক্লিয়ার শট, একদম ক্লোজ। হ্যাঁ, এই প্রত্যেকটা গাছের মধ্যে মধ্যে বসেছে আর ব্যাকগ্রাউন্ডটা পুরো সবুজ আর এত ক্লোজ শট, মানে তার সাথে অদ্ভুত ব্যাপার যে 5-7টা হর্নবিল একসাথে, মানে আজকের পুরো সবাই দিল গার্ডেন হয়ে গেছে বলে যাকে। মানে প্রত্যেকটা লোক বোধহয় ফ্লাইট শট পেয়েছে আর ওদের মধ্যে যে একদম একজন আরেকজনকে খাওয়াচ্ছে মেল ফিমেল, সেই সব শট পাওয়া গেছে। ওপেনে একদম পার্চে এসে বসছে, হ্যাঁ, লাইটও ভালো ছিল, মানে দারুণ অভিজ্ঞতা। ফটাফট সবাই মারছে আজকে, মানে সবার শট হয়ে গেছে। যেটা দরকার একদম ওপেন গাছে থাকতে হবে, প্লাস হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা দরকার, যাতে করে ফ্লাইট নেওয়ার সময় আমরা এখান থেকে ঠিকঠাক আর কি পজিশনটা পাই বা টাইম পাই। এবার মানে আজকে এমন এমন গাছে বসেছে, এই গাছগুলোতে পরপর বসছে আর একটা একটা করে গাছ এগোচ্ছে, মানে দারুণ শট হয়েছে। হ্যাঁ, এখন পুরো ওপেনে এসে এতক্ষণ ধরে টাইম দিল, একজন আরেকজনকে খাওয়াচ্ছে, তারপর মেলের সাথে মেলের হয়তো হচ্ছে, মানে অনেকবার আর কি রংটং বা এরকম জায়গায় আসলে হঠাৎ করে কখনো হয়তো লাকিলি এরকম শট পাওয়া যায়। এবার যেমন অনেক শট পেয়ে গেলাম হঠাৎ। ছবি তুলতে তুলতে দলটা চলে এলো শিবখোলার কাছাকাছি। এখানটাও বেশ সুন্দর। শিবখোলা সাধারণত প্রকৃতি প্রেমিকদের অত্যন্ত পছন্দের জায়গা, তার কারণ মহানন্দা নদীর শোভা এইখান থেকে দেখতে পাওয়া যায়। আর বর্ষার জলে পুষ্ট মহানন্দা সে যেন এক অন্য রকমের সৌন্দর্য। साथ है हमारा गाइड, नाम बोलो। संजू रॉय। हाँ बोलो। तो एक्चुअली ये हुआ था 2003 या 4 के बीच में, यहाँ पे वो इंडियन गवर्नमेंट का वो फाइटर जेट गिर गया था यहाँ से? यहाँ ऊपर एकदम पहाड़ी के ऊपर में। अच्छा। और फिर उसकी गिरने के बाद वो पायलट का तो डेट हो गया। अच्छा। तब ये रास्ता अभी भी बन रहा था। हम लोग अच्छा। जहाँ लाटपंचर है ना, वहाँ से शिवरात्रि के दिन यहाँ पे पूजा में आते थे, वो जंगल के बीच में से चल के। हाँ। उस टाइम पे भी देखने के लिए आए थे। तो आदमी तब तुम लोग और भी छोटे थे? हाँ, हम तो बहुत कितना 3-4 साल ही अच्छा, थे। बस वो भी आनंद देखने के उत्साह हो के हाँ, आके हम लोगों को तो बस में क्या हो रहा है, सब लोग इधर उधर भाग रहे हैं। यहाँ फाइटर जेट आके अटक गया था और फिर पायलट यहाँ से गिर के पायलट का डेथ हो गया था। फिर जो सामान था जेट का वो तो गवर्नमेंट ले गया।
আচ্ছা আচ্ছা ঠিক আছে। বর্ষাকালের পাহাড় সবসময় অনবদ্য। আগেও বলেছি যে এই সবুজের মোহে বারবার পড়ে যেতে হয়, আর সেটা হচ্ছে আজকেও। আজকের বিভিন্ন দৃশ্য দেখেও চোখ মন যেন জুড়িয়ে যাচ্ছে। ফেরার পথে আবার গাড়ি খারাপ হয়ে গেল। তবে এইসব এলাকায় লেপার্ডের আতঙ্ক থাকলেও আমরা এতজন আছি, আশা করছি লেপার্ড আমাদের দেখে আতঙ্কিত হবে। একটু বাদে গাড়িটা ঠিক হলো, তারপর আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। আজকে অন্যান্য বাড়ির ট্রিপের মতন হোমস্টেতে সান্ধ্যকালীন আড্ডা বসেছে। সবাই সবার সাথে পরিচিত হচ্ছে। গল্পে আড্ডায় প্রথম দিনের সন্ধ্যাটা দারুণ অতিবাহিত হলো। আমার নাম পারমিতা দত্ত, আমি সল্টলেকে থাকি। আমার এই ইন্টারেস্ট বলতে বার্ডিংয়ের ইন্টারেস্টটা খুব বেশি দিন হলো গ্রো করেনি। অ্যাকচুয়ালি যে কোনো পশু পাখি ওভারঅল আর কি, মানে অ্যানিমাল, জঙ্গলে ঘুরতে আমি খুব ভালোবাসি। সুযোগ পেলে, ছুটি পেলে এবং সুযোগ পেলে বিভিন্ন জঙ্গলে যাই। জঙ্গলে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে পাখি দেখাটা, মানে পাখি দেখতে ভালো লাগাটা শুরু হয়েছে। আমার নাম সমাপ্তি কুন্ডু। আমি এই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সাথেই প্রথম এলাম। তো আমার ছবি তোলা বা এই পাখির ছবি তোলার নেশাটা অনেক দিন ধরেই আছে। আমার নাম অরিন্দম ঘোষ। তো এটা আমার প্রথম ট্রিপ এই ইয়েদের সাথে, ওয়াইল্ড ইন্ডিয়ার সাথে। এর আগে তো আমি মানে ফটোগ্রাফি বহুদিন করছি, বাট বার্ডিং বছর 4-5 নতুন শুরু হয়েছে, নতুন নেশা। অন্যান্য টিমের সাথে অনেক গেছি, এই টিমের সঙ্গেও এলাম। আমার তো এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে। এদের ব্যবস্থা বা এদের যা কিছু বলবেন যথেষ্ট ভালো। আশা করি আমি সামনে আরও অনেক ট্রিপ এদের সাথে আমি যাব। ঘোরার নেশা বহু কাল থেকে, ছোটবেলা থেকে। ঘোরার নেশা থেকে, তার আগে ঘোরার নেশা বেশিরভাগই ওয়াইল্ড লাইফ, নর্থ ইস্টেই বেশি। 2 বছর আগে সুপ্রতিনিধির সঙ্গে আলাপ হলো, তখন ওরা বার্ডিংয়ে যাচ্ছে। তো বার্ডিং করতাম, আমি একলাই করতাম। তাই দেখি এবার গ্রুপে গিয়ে কীরকম হয়। অনেক রকম শুনি তো, গ্রুপে এত ভিড় হয়ে যায়, ছবি তোলা যায় না। তাই ওদের সঙ্গে গেলাম। 24 জনের গ্রুপ ছিল, কোনো অসুবিধা হয়নি। লাট পাঞ্চারে এসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। 3 দিন ধরে চলা এই বার্ডিং ট্রিপের আজকে দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে সকলে রেডি হয়ে গাড়িতে উঠছেন। দিনভর চলবে পাখি দেখা। অবশ্য লাঞ্চ করার জন্য ফিরে আসা হবে হোমস্টেতে, কিন্তু ব্রেকফাস্ট প্যাকড নেওয়া হয়েছে। আজকে আমাদের এই ব্লগে অনেকটাই ক্যামেরার পেছনে রয়েছে আমাদের সহকর্মী চঞ্চল। গতকাল শেষ বেলায় বেশ ভালো গ্রেট ইন্ডিয়ান হর্নবিলের সাইটিংয়ের পর পুরো টিম বেশ উৎসাহিত, কিন্তু আকাশের অবস্থা একটু মেঘাচ্ছন্ন। মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সকালবেলা এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ তো আছেই। আলোর নিচেই যেমন অন্ধকার থাকে, তেমনি এখানে এই কাটা গাছের গুড়িগুলো দেখে আমার এই কথাটাই বারবার মনে আসছে। ये इसका नाम कोलर फैल्कन है। ये वर्ल्ड का सबसे स्मॉलेस्ट रैप्टर है और इसका हैबिटेट ऐसे ही रहता है। वो ऊपर में बैठता है और नीचे अपना टारगेट को देखता रहता है और फिर ऐसे जंप करके आके फिर पकड़ के सेम वही पर्स पे बैठता मतलब बात जैसा होता है। जी जी, ऊपर से आके शिकारी पंछी। हाँ, लेके- इसका फेवरेट वो है, वो बटरफ्लाइज है। ये ज़्यादातर बटरफ्लाइज ये सब खाते हैं। अच्छा,
हाँ मैं देख रहा हूँ बहुत ऊपर है, अभी कैमरा में नहीं आएगा और उसका बहुत ही छोटा हैबिटेट ही है। वैसे ही है, वो एकदम टॉप में बैठता है और देखता रहता है, और वो किसी से डरता भी नहीं है। अगर आदमी के पास में बटरफ्लाई उड़ रहा है ना, हाँ तो वहाँ पे भी आ जाएगा वो। अच्छा, इतना शौकीन है बटरफ्लाई के लिए, जी, अपना जी। जीवन भी दे देगा। हाँ जी। अच्छा इसका फेवरेट है ना बटरफ्लाई, दूसरे भी खाते हैं, दूसरे इंसेक्ट हाँ, वगैरह हाँ। खाते हैं, लेकिन फेवरेट इसका बटरफ्लाई, जितना मैंने ऑब्जर्व किया है, ऑब्जर्वेशन किया है। পাখি দেখতে গেলে সাধারণত সেই জায়গায় একটু বেশি সময় দিতে হয়। সাধারণ পর্যটকরা তাদের ট্রিপে হয়তো কম সময়ে এবং কম অর্থ ব্যয়ে অনেক বেশি জায়গা কভার করতে পারেন। আমাদের ক্ষেত্রে অর্থাৎ বার্ড ওয়াচিং ট্রিমের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গা কভার করার মতন ব্যাপার আমাদের থাকে না। আমরা সাধারণত চেষ্টা করি কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গায় দীর্ঘ সময় অপেক্ষা করে পাখির ছবি তুলতে। শুধুমাত্র পাখি নয়, এখানে যে কোনো ওয়াইল্ড লাইফের কথাই বলা হচ্ছে। অন্য কোনো ওয়াইল্ড লাইফও যদি আপনি দেখেন তাহলেও ধৈর্য এবং প্রকৃতির মাঝে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা, এটা কিন্তু যে কোনো বার্ড ওয়াচিং ট্রিপের একটা মূল উদ্দেশ্য। দৌড়ে গিয়ে পাখির ছবি তুলে আবার পরের গাড়িতে ব্যাক করার মতন ব্যাপার কিন্তু এক্ষেত্রে হয় না, কারণ পাখির ছবি তোলা বা পাখি দেখা ইটসেলফ পুরোটাই আসলে ধৈর্যের পরীক্ষা। কে কত ভালো ধৈর্য দেখাতে পারবেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আবার আরও একটা ব্যাপার রয়েছে যে গাইড থাকলে আপনার অনেক সময় এই ধৈর্যের পরীক্ষাটা একটু কম দিতে হতে পারে, তার কারণ তারা মোটামুটি জানেন যে কোন এলাকায় কোন পাখিটা দেখতে পাওয়া যায়। এখানে রুফোসেন্ট প্রিনিয়া পাওয়া যায়, যেটা একটু আনকমন। রুফোসেন্ট প্রিনিয়া আমরা আগের বার যখন এখানে ট্যুর করেছি তখন আমরা দেখেছি, সেটা ছবি দেখিয়েছিলাম। সাইডে গাছগুলোতে কেউ কাজ করবে না, এখানে প্রচুর দোষ আছে, মাঝখান দিয়ে হাঁটো। শুধু পাখি কেন, এখানে পথ চলতে চলতে বেশ কিছু মাকড়সার দেখাও পাওয়া গেল। पीछा मुड़कर बैठे हैं। जी जी, उस साइड अभी इधर ही मुड़ करके बैठा था। क्या बात है? बाट कुकुडव, बाकुड़। बाट कुकुडव ये दिखता है डव की तरह है, लेकिन ये कुकू डव है। एक्चुअली ये कुकू डव है, बाट कुकू डव। अभी जुबिनाइल है, ये मैच्योर नहीं हुआ है। हाँ दिख रहा है, लेकिन उधर मुंह करके बैठा हाँ, है। अभी उस साइड में मुड़ करके बैठा है। और अभी छोटा छोटा लीच है ना? हाँ, एकदम छोटा छोटा लीच भी है, और वो टाइगर लीच का बच्चा भी है। अच्छा वो बड़ा टाइगर लीच जो होता है ना, वो इतना बड़ा तक होता है, अगर वो हाँ। काट लिया ना तो ब्लड क्लट ही नहीं होता है। अच्छा, ये देखो यहाँ पे एक आ गया मेरे, यहाँ पे दिख रहा है शायद, घुस ये जाता है। वाला टाइगर लीच नहीं है, ये दूसरा वाला है। ये कहाँ गया? अच्छा यहाँ पे फेंक दिया। मसूर दाल जो होता है ना, मसूर हाँ, दाल हाँ। जब वो काटता है तो जो मैच्योर वाला जब काटता है ना, हम्म। तो मसूर दाल पूरा घुस जाता है, तभी ब्लड रुकेगा, नहीं तो अच्छा वो बहुत डेंजर है। हाँ एकदम डेंजर है ये। मतलब ये लीच कुछ ऐसा वो केमिकल छोड़ते हैं ना, हाँ। तो जिसकी वजह से वो क्लट ही नहीं होता, वो रुकता ही नहीं है खून, अच्छा वो जाता ही रहता है। और जितना बड़ा ने काट लिया तो उतना ज्यादा खून उतना जाएगा। खून जाएगा, और नमक से तो चला जाएगा। हाँ, नमक से और नमक। टोबैको से। अच्छा अच्छा, हम लोग वही करते, टोबैको। टोबैको और नमक को मिक्स करके हाँ एक पोटली जैसा बना देते हैं, अच्छा। लाठी के ऊपर में हाँ। उसको लगाते हैं, वो निकल जाता है। निकल जाता है। और ओडोमस भी बहुत बढ़िया काम करता है, जो मच्छर और के लिए सैनिटाइजर सैनिटाइजर भी। सैनिटाइजर बहुत काम। ये सब आप ये जब बर्डिंग में जा रहे हैं ना, तो ये हाँ। सब लेके चलिए, आपके लिए सेफ्टी होगा। ठीक है, ये रूट तो चलते ही रहता है, जी सर। ये कहाँ तक खत्म होगा? ये ऊपर में एक गांव है सर, उसका नाम शायद मैं भूल गया, वो ऊपर तक जाता है। क्या गांव में भी ऐसा वो ढलान है ऊपर में? हाँ, ये या एकदम गांव सही में वाला ढलान है। घर पर सब इस ढलान में ही है? जी सर, ऐसे ही पहाड़ी इलाका में तो ऐसे ही ढलान में ही होते हैं। और नेपाल के एरिया में वो वैली के तरफ में बैठते हो, मतलब रुकते हैं लोग, घर बनाते हैं। अच्छा हमारे यहाँ पर अब यहाँ से तो दार्जिलिंग में देखिए, दार्जिलिंग में तो एकदम ढलान में है, पूरा
हाँ कभी कभी मैं सोचता हूँ कंस्ट्रक्शन उन्होंने कैसे किया होगा। वही प्लानिंग ऐसे- करके तो हाँ प्लानिंग करके तो किया होगा। तभी बोलते हैं गोरखा लोग वीर है। उसको देख के मुझे लगता है वीर ही है वो। हाँ। क्योंकि उसमें जाके बैठने का तो किसी का मन नहीं करेगा वो ऐसे जगह पे, एकदम ढलान वाले एरिया पे। सरवाइव करने के लिए कुछ भी करना पड़ता है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা তো এখানেই ছিল, এখন তো দেখছি নেই। তার মানে ওই রাস্তাতে উঠে গেছে, তার মানে সেই কোন টপে উঠে গেছে। বাকিরাও তো উঠতে পারেনি, এখন আসতে পারেনি। জর্ডান বাজার কল এসছে, তো আমরা এখন চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি ওপরের দিকে। এখন আমাদের গাইড আরও দু একজন সেই রাস্তার অনেক দূরে আছে, কিছু ম্যাডামরা আছেন, ওরা পেছনে পেছনে ওটা চলে এসছে। এই রাস্তায় জোকের ভয় সবচেয়ে বেশি। ভালো করে প্যান্ট আর জুতোটাকে ঠিক করে নিয়েছি। জোক একবার না অনেকবার ধরেছিল আমাকে। ওনারা ওরে আসতে পারবে কিনা বলছিল, কারণ হাতে সবাই দু একটা লাঠিও নিয়ে নিয়েছে, এতটাই খারাপ রাস্তা বলে। এগুলো সব চায়ের পাতা। আমরা এখন সবাই নেমে যাচ্ছি। এখানে একটা দৃশ্য দেখাবো। এই যে গাছের মধ্যে কাপড়ের ব্যাগ রয়েছে, এগুলো হচ্ছে যারা চা বাগানে কাজ করতে আসে তারা এরকম এই ব্যাগগুলো নিয়ে ঢোকেন। এখানে হয়তো ছাতা, খাবার রয়েছে, কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে, সব এইভাবে গাছের মধ্যে পেরেকে আটকে এরা ভেতরে চলে যায়। ওইখানেও গাছ রয়েছে, তার ভেতরে রয়েছে, বা এইখানে গাছ রয়েছে, এরকম ভেতরে ভেতরে অনেক গাছ রয়েছে। ওরা যা কাজ করবে তার জিনিসপত্র সব এখানে রাখা থাকে। পরে দুপুরে সেখানে খাওয়া দাওয়া করে আবার ভেতরে ঢুকে যাবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওরা জায়গাগুলো। কোনো নোংরা কোথাও ফেলে না, কোনো প্লাস্টিক কিছু পড়ে থাকবে না চারপাশে। এই হচ্ছে আমাদের নিচে যাচ্ছি, আবার যতটা উপরে উঠেছিলাম সেই হিসেবে একদম নিচে। এখন এখান থেকে ঘুরে 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 একদম নিচে চলে যাবে। হালকা পাথর পাথর জায়গা থাকলেও ভালো, যেমন একদম প্লেন। তো স্লিপ কেটে যায়। হ্যাঁ, স্লিপ করছে আর পায়ে কোনো গ্রিপ থাকছে না। ওইখান থেকে পাথর। জার্ডেন্স বাজার দেখে ফিরলাম। দুখানা জার্ডেন্স বাজার ছিল, আমরা একদম উপর অব্দি এই নিচ থেকে হেঁটে গেছি। আর ওখানে অ্যাকচুয়ালি জার্ডেন্স বাজার নেস্টিং আছে, তো নেস্টিংয়ের ওখানে খুব ক্লোজ গিয়ে ডিস্টারবেন্স আমরা যাতে না করা হয় ওইভাবেই অনেকটা দূর থেকে ফটোগ্রাফি করছিলাম। আর নেস্টিং থাকার কারণে দুখানা বাজাই ওখানে এসে বারবার বসছে, মাঝে মাঝে খাবার নিয়ে আসছে মুখে করে, তো দারুণ ফটোগ্রাফি হলো। আর এছাড়া এখানে প্রায় 7-8টা মতন ব্ল্যাক বাজা উঠছে, যেটা একটা দারুণ আর কি এক্সপিরিয়েন্স। তো ব্ল্যাক বাজাগুলো আশেপাশে আর কি বসছে বিভিন্ন গাছের ডালে, কখনো দুটো একসাথে, কখনো তিনটে একসাথে, আর কিছু বাজা আর কি উপরে ঘুরে বেড়াচ্ছে। তো ওগুলোও মোটামুটি ভালোই শট হয়েছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। এছাড়া এখানকার যেগুলো স্পেশাল রুফাসেন্ট প্রিনিয়া আমরা দেখতে পেয়েছি, ওটার দু একজন শট তুলতে পেরেছে, এখন অতটা ভালো সাইটিং হয়নি। আর অন্যান্য পাখিও রয়েছে, ডলার বার্ডস পেয়েছি আমরা, বা বিটার পেয়েছি দুরকম। এছাড়া আরও ছোটোখাটো অনেক রকম পাখি পেয়েছি, উডপেকার পেয়েছি, নাটহ্যাচ পেয়েছি। বেশ ভালো এক্সপিরিয়েন্স। এই জায়গাটুকুর মধ্যেই সব মিলিয়ে প্রায় গোটা 10-12 স্পিসিস হলো। পথ চলতে চলতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির ছবি তোলা হচ্ছে। বার্ড ওয়াচিং রংটংয়ে সারা বছরই হয়, তবে বর্ষাকালে যে ধরনের পাখিগুলো এখানে আসে সেগুলো আবার বছরের অন্যান্য সময় দেখার সম্ভাবনা একটু কমে যায়। বর্ষাকালের রংটং মানেই বিভিন্ন রকমের কুক্কুর দেখা পাওয়ার সম্ভাবনা। মূলত এদের ছবি তোলার জন্যই কিন্তু এ সময় এখানে আসা।
মালকোহা কুক্কু পরিবারেরই সদস্য। বহুবার লাটপাঞ্চার বা রংটংয়ে মালকোহার দেখা পেলেও যতবার দেখি ততবারই মনে হয় যে এই পাখিটার ছবি আলাদা করে যেন তুলতে হবে। অনেকে বলেন যে দিনের বেলা নাকি পেঁচা দেখা যায় না, অথবা পেঁচারা নাকি দিনের বেলা দেখতে পায় না। দুটোর কোনোটাই কিন্তু পুরোপুরি সত্যি নয়। দিনের বেলা পেঁচাও যেমন দেখতে পাওয়া যায়, তেমন পেঁচারাও কিন্তু দিনের বেলা দেখতে পায়। হয়তো শিকার ধরার মতন অতটা প্রখর দৃষ্টিশক্তি তাদের থাকে না, কিন্তু ডাইউর্নাল অর্থাৎ দিনে ও রাতে সক্রিয় পেঁচা ছাড়া বাকি যে নকটার্নাল পেঁচারা, তারাও কিন্তু দিনের বেলা কিছুটা হলেও দেখতে পায়। ঘুরতে ঘুরতে আবার শিবখোলা এলাকায় চলে আসা হলো। এই অঞ্চলে যতবারই আসা হয় ভীষণ মনকে আকর্ষণ করে। চলুন দেখাই পায়েড হর্নবিলকে। গতকাল দেখিয়েছিলাম গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, আজকে তার থেকে একটু আকারে ছোট অথচ তেমনই সুন্দর পায়েড হর্নবিলকে দেখুন। কি সুন্দর একটি ডালে বসে অত্যন্ত যত্ন সহকারে প্রিনিং করছে। বেশিরভাগ পাখি কিন্তু দিনের অনেকটা সময়ই প্রিনিং করে, কারণ তার ডানা বা পালক ইত্যাদি পরিষ্কার এবং যথাযথ না থাকলে কিন্তু শিকার ধরতে বা খাওয়া দাওয়া করতে তাদের অসুবিধা হয়। সেই জন্য নিজেকে পরিষ্কার রাখা এবং যথাযথ রাখার প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। मैं देखूं जिधर मुस्कुराए ये लब मेरे, यूं आके इधर कहने लगे मुझे इस कदर। ये नजारे नजारे ये नजारे, ये नजारे नजारे ये नजारे, ये नजारे तेरे मेरे होने को है। ये नजारे नजारे ये नजारे, ये नजारे तेरे मेरे होने को है। ये दिल कहीं खोने को है, ये दिल कहीं खोने को है। এবার শিবখোলা চত্বরে যে মন্দির আছে সেই মন্দিরটা টুক করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। এর পাশেই রয়েছে একটি ছোট্ট চায়ের দোকান, সেখানেই একটু চা বিরতি নেওয়া হলো। রংটং বা শিবখোলা এলাকায় বর্ষাকালে এলে মোটামুটি ছাতা বা বর্ষাতি সাথে রাখতেই হবে। একটু বাদে বাদেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কখনো টিপ টিপ কখনো বেশ জোরে। আর বার্ড ওয়াচিং করতে গেলে বা পাখির ছবি তুলতে গেলে যখন বারবার গাড়ি থেকে নামতে হবে, তখন সেক্ষেত্রে বর্ষাতি অথবা ছাতা বা পঞ্চ না থাকলে কিন্তু খুবই অসুবিধে। ক্যামেরার ক্ষেত্রেও মোটামুটি রেইন গিয়ার বা ক্যামেরাকে কভার করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নিয়ে রাখা ভালো, কারণ জল পড়লে ক্যামেরারও ক্ষতি হতে পারে। তাই বর্ষাকালের ট্রিপগুলোতে অবশ্যই এই জিনিসগুলো সাথে রাখা আবশ্যক। বার্ড ওয়াচিং ট্রিপের সকাল বিকেল সন্ধে কিন্তু প্যাটার্নটা মোটামুটি একই রকমের থাকে। যেহেতু খুব বেশি সাইট সিইংয়ের চাপ থাকে না, তাই একই ট্রেলে একই জায়গায় আমরা 3 দিন 4 দিন ধরে ঘুরতে থাকি। যখন যা পাওয়া যাবে, যতগুলো পাখি পাওয়া যাবে,
সেগুলোর ছবি তোলা, সেগুলোর লিস্ট বানানো এবং সব মিলিয়ে মিশিয়ে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করতে থাকি। ভীষণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে সবাই এখন গাড়িতেই বসে আছে। আর এই জায়গাটা প্রচুর বিভিন্ন ধরনের পাখি আসছে, আর অনুমতি এসেছে বৃষ্টির জন্য সবাই এখন গাড়িতে বসেছে। তো গাইড সঞ্জয় তার থেকে কিছু জেনে নেবো এই জায়গাটা নিয়ে। जी अभी यहाँ पे वो एशियन फेरी ब्लू बर्ड आया था और गोल्डन फ्रंटेड लीफ बर्ड और ब्लू ईयर्ड ये बारबेट है। ये भी ब्लू ईयर्ड ज़्यादातर दिखता नहीं है, दिखने में बहुत बढ़िया है, छोटा सा है, लेकिन ये ज़्यादा दिखता नहीं है। ज़्यादा लोगों के पास शायद मुझे नहीं लगता फ़ोटो उसको होगा। जो यहाँ आके ये सब कर रहे हैं उनको मिलेगा, ऊपर ऊपर में नहीं मिलेगा ये। সাধারণ পর্যটক যেমন সারাদিন সাইট সিইং করে সন্ধেবেলাটা ফ্রি থাকেন, আমাদের ক্ষেত্রে অনেক সময় সন্ধেবেলাটাও আমরা ফ্রি থাকি না। কখনো কখনো রাত্রিবেলাও পাখি দেখতে বেরোনো হয়, অথবা সেটা না হলেও লিস্ট মেলানোর কাজ তো থাকেই। এইভাবেই আমাদের বর্ষাকালের রংটং ট্রিপ একেবারে প্রায় শেষের পথে চলে এসেছে। আচ্ছা, দুই দাদা রয়েছেন আমাদের সাথে। দাদা, তোমার নাম বলো। আমার নাম অয়ন চক্রবর্তী, আমি কলকাতা থেকে এসেছি। কেমন লাগলো? এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে। আমরা প্রথমবার এলাম ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সাথে, যে এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। প্রথম দিন থেকেই আমরা বার্ডিং করেছি আপনার সাথে সাথে, এবং তার সাথে সাথে যে সমস্ত আমাদের খাওয়া দাওয়া যা দরকার, যে সমস্ত জিনিস সব কিছুই ঠিকঠাক মতন হয়েছে। আমাদের গাড়িও ঠিকঠাক ছিল, আমাদের গাইড ঠিকঠাক ছিল, আমাদের সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের যারা অথরিটি, যারা সমস্ত কিছু অর্গানাইজ করছেন, তারাও ছিলেন, খুব আমাদেরকে হেল্প করেছেন, কোঅপারেট করেছেন, এবং বন্ধুর মতন আমাদের সাথে মিলে মিশেছেন। তারা নিজেরাও আমাদের সাথে বার্ড ফটোগ্রাফি করেছেন। আর বাকি আমরা যে গ্রুপ ছিলাম, গ্রুপের প্রত্যেকে সবাই খুব ভালো, সবার সাথে সবার খুব ভালো কোঅর্ডিনেশন হয়েছে। তারপরে আমরা যখন হোমস্টেতে এলাম, হোমস্টেটাও ভালো, ঘরগুলো খুব ভালো। ঘরের মধ্যে আমরা যারা গ্রুপিংয়ে থাকলাম তাদের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অসুবিধা কিছু হয়নি। ঘরের মধ্যে যাবতীয় যা সুবিধা পাওয়া উচিত সব সুবিধাই পেয়েছি। খাওয়া দাওয়া ভালো হয়েছে, এন্ড ডে অবধি সমস্ত কিছু ভালো হয়েছে। ওয়েল অর্গানাইজড, খুব ভালো, ওয়েল কোঅর্ডিনেটেড, অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো। আর যেহেতু এটা বার্ডিংয়ের উপরেই ট্রিপটা, যার জন্য টিম খুবই ভালো পেয়েছি, অনেক কিছু শেখা গেছে, অনেক কিছু জানা গেছে, আর খুব ভালো ওভারঅল। বৃষ্টিতে কিছু প্রবলেম একটু হয়েছে বোধহয়। আমরা তো ভেবেই এসেছিলাম যে বৃষ্টিতেই করবো, একদম এটা তো মনসুন বার্ডিংই ছিল, বৃষ্টি হবে এটা বৃষ্টি জানতাম, হবে সেই আইডিয়া নিয়েই এসেছিলাম। তো তাতে আমার অসুবিধা কিছু হয়নি। এমনি সব কিছু ভালোই লেগেছে, সব ভালো। ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে এই হিসেবে খুবই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন লাগলো এই বর্ষাকালীন পাখি দেখার গল্প আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনার প্রকৃতিপ্রেমিক এবং ভ্রমণপ্রেমিক বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।